হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির মধ্যেও আমি ইন্ডিয়া থেকে আপনাদের ভয়েস আপনাদের জন্য নিউজ করছি। আশা করি সবার এই নিউজগুলি ভালো লাগবে। শুরুতে যেটি আপনাদেরকে জানিয়ে দেব, কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশান্ত বাংলাদেশ, মুখ খুলল এবার রাষ্ট্রপুঞ্জ। এদিকে জানা যাচ্ছে চিকিৎসার জন্য বহু কষ্টে সীমান্ত পেরিয়ে আসছেন বাংলাদেশিরা। এদিকে সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করল আন্দোলনকারীরা। এদিকে জানা যাচ্ছে জাতীয় পত্রিকার খবর, যেটা জানা যাচ্ছে শুক্রবারে সহিংসতায় সারা দেশে অন্তত 56 জন নিহত। সর্বশেষ যেটি আপনাদেরকে জানিয়ে দিব, রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে এবার অগ্নিসংযোগ করেছে ছাত্রীরা। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশান্ত বাংলাদেশ, মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ, ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। মৃতের সংখ্যা শতাধিককে ছাড়িয়েছে, আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনা, জারি হয়েছে কারফিউ। পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ। বার্তা দেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকেও। রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক শুক্রবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রদের ওপরে হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশে নিয়ে এই প্রথম রাষ্ট্রপুঞ্জের কেউ মন্তব্য করলেন। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। আন্দোলনে পুরো ভাগে রয়েছেন সে দেশের ছাত্রছাত্রীরা। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন অন্য মাত্রা নেয় গত সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্র বিক্ষোভ। পুলিশের গুলিতে 6 জন পড়ুয়ার মৃত্যু হয়। এরপরই বাংলাদেশের নানা প্রান্তে আগুন জ্বলে ওঠে। আন্দোলনে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ভলকার গতকাল জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। আন্দোলনকারী পড়ুয়াদের ওপর কারা হামলা চালালো তা খুঁজে বের করা প্রয়োজন। এর জন্য অবিলম্বে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি হাসিনা সরকারকেও বার্তা দিয়েছেন ভলকার। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার সেনা নামানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা যথেষ্ট উদ্বেগের। সরকারের প্রতি তার অনুরোধ, দেশের পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন করতে দেওয়া হোক। কোনোরকমভাবেও হামলার আশঙ্কা ছাড়াই যাতে স্বাধীনতার অধিকার সুরক্ষিত হয় তা নিশ্চিত করুক সরকার। এদিকে বন্ধুরা, চিকিৎসার জন্য বহু কষ্টে সীমান্ত পেরিয়ে আসছেন বাংলাদেশিরা। বাংলাদেশে প্রবল ছাত্র আন্দোলন উত্তাল, তারপর আবার এবার ছাপ পড়েছে সীমান্তেও। শুক্রবার সাধারণত পণ্যবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকে, কিন্তু লোক যাতায়াত করে। সীমান্ত পেরিয়ে এদিন যাতায়াতের সংখ্যা ছিল অন্য সময়ের অর্ধেক। পুরো রাস্তাটাই প্রায় ফাঁকা, যানবাহন, মানুষজন, কোনো কিছুর বিশেষের দেখা নেই। এতটা পথ মোটর বাইকে এলেন, উপায় নেই, গাড়ি ঘোড়া সব বন্ধ। এদিকে কি করব বলুন, এই বলেছিলেন ইয়াকুব মণ্ডল। বৃহস্পতিবার ঢাকা থেকে বেনাপোল সীমান্তে এসেছেন বাইক হিসেবে। এক ইয়াকুবুন নন, বাংলাদেশের পদ্মা সেতুর কাছে বাড়ি মোহাম্মদ ইসাক দেওয়ানের। তিনিও দীর্ঘ পথ পাড়ি দিয়ে 3 বার অটো এবং 2 বার বাস পাল্টায়। চিকিৎসা করাতেই ভারতে এসেছিলেন ইসাক। বলেছিলেন, সাধারণ সময় হলে বেনাপোল দিয়ে বাতানুকুল বাসে কলকাতা চলে যেতাম, কিন্তু এখন তো সে আর জোর নেই। ঢাকা থেকে বেনাপোল 4.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে তিনি প্রায় 7.5 ঘন্টায় পৌঁছেছেন। বাংলাদেশে প্রবল ছাত্র আন্দোলনে উত্তাল, তার ছাপ পড়েছে সীমান্ত। শুক্রবার সাধারণত পণ্যবাহী গাড়ির যাতায়াত বন্ধ থাকে, কিন্তু লোক যাতায়াত চলে। সীমান্ত পেরিয়ে এদিন যাতায়াতের সংখ্যা ছিল অন্য সময়ের অর্ধেক। সেই দৃশ্য যেমন দেখা যায় উত্তর 24 পরগনার পেট্রোপোল এবং ঘোজাডাঙ্গা সীমান্তেই, তেমনই দেখা গিয়েছে নদিয়ার গেদে বা কোচবিহার সীমান্ত। বেশিরভাগই এসেছেন চিকিৎসা করতে, যেমন ইসাক। যেমন কুষ্টিয়ার বাসিন্দা রিজাউদ্দিন রুজু, তিনি এসেছেন অসুস্থ ছেলের জন্য ওষুধ নিতে। কুষ্টিয়া শহরে রবিবার রাতেই ব্যাপক গোলমাল হয়। রিয়াজউদ্দিনের কথায় বাড়িতেই ছিলাম, হঠাৎ শুনি পরপর গুলির শব্দ। তখনও যাই না কিভাবে পরদিন গেদা সীমান্ত পর্যন্ত পৌঁছবো। চলে তো এসেছেন, ওষুধ নিয়ে শনিবার বাড়ি ফিরবেন কিভাবে, সেই চিন্তায় ডুবে রিয়াজউদ্দিন। এদিকে বন্ধুরা, সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করলো এবার আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রধান সমন্বয়কারী হাসানাত আবদুল্লাহ তার ফেসবুক এক স্ট্যাটাসে বলেছেন, রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক আইডিতে লিখেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না, এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আবদুল্লাহ সালেহিন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেইমানি করে কখনো কাউকে আলোচনায় বসতে দেব না। আন্দোলনকারীরা বলেছেন, আলোচনা তো আগেও হতে পারত, আলোচনা তো গোলাগুলি একসঙ্গে হয় না, লাশের ওপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। উমামা ফাতেমা নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আন্দোলনকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমি উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 23 সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির একজন হিসেবে দায়িত্ব পালন করছে। একটু আগে দেখলাম কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসার কথা বলেছেন। লাশের ওপর দাঁড়িয়ে কিসের আলোচনা? কোনো সংলাপ হবে না, কোনো আপোষ হবে না। এদিকে কোটা সংস্কার সহ কয়েকটি ইস্যুতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করেছে শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিকেল 4টা পর্যন্ত 3 জনের মৃত্যুরও খবর পাওয়া গেছে। এদিকে জাতীয় পত্রিকার খবর, শুক্রবারে সহিংসতায় সারা দেশে অন্তত 56 জন নিহত। এই নিয়ে গত 4 দিনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে পত্রিকাগুলো উল্লেখ করেছে। প্রথম আলো পত্রিকা লিখেছে যে শুক্রবার 56 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে নিহত হয়েছে 103 জন। শুক্রবার অন্তত 66 জনের মৃত্যুর খবর নিয়ে শিরোনাম করেছে ডেইলি স্টার। তবে বর্ণিক বার্তায় 58 জনের মৃত্যুরও খবর দেওয়া হয়েছে। সমকাল পত্রিকা বলা হয়েছে যে শুক্রবার সহিংসতায় 56 জনের মৃত্যু হয়েছে। নিউজ পত্রিকা বলেছে 67 জনের মৃত্যুর খবর দিয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে এবার অগ্নিসংযোগ। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ভবনে থাকা 1.5 ডজন সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে এই তাণ্ডব চালানো হয়। তার সঙ্গেই পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। জানা গেছে বিকেল 4:30টার দিকে মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম এক খন্দকার সড়কে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে একদল যুবক। তিতুমির কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইট পাটকেট ছুঁতে থাকে। এতে ভবনের সামনের অংশ বেশ কিছু কাচ ভেঙে যায়। পরে এই ভবনের সামনে সড়কের এবং ভবনের প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এক পর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধ ঘন্টা আগুন জ্বালার পর এই ভবনেও আগুন ধরে যায়। ভবনের সামনে গাড়িগুলো থেকে একটু পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন লাগার 2 ঘন্টা পরও ফায়ার সার্ভিসের কোনো দল সেখানে আসতে পারেনি। ফায়ার সার্ভিস জানায়, ভবনে আগুনের বিষয়ে অনেক ফোন ফেলেও রাস্তায় ব্যারিকেডে থাকায় তারা যেতে পারছে না। এদিকে বন্ধুরা, ঘোজডাঙ্গায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ঢাকার বাসিন্দা ফজলুল হক আরশাদ হোসেনের কথায় বেশ কিছুদিন ধরে সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক ক্যাম্পাসে। এখন এই আন্দোলন ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে। এই অবস্থায় চিকিৎসা ছাড়া অন্য কোনো কারণে ভারতে আসার কথা ভাবতে পারছি না আমরা। একই কথা বললেন ঘোজাডাঙ্গা সীমান্তে অভিবাসন দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকার বাসিন্দা ফারুক গাজী, রুকসানা বিবিরা। সাধারণত একই দিনে এই সীমান্ত দিয়ে 500-600 জন পারাপার করেন। বাংলাদেশে গণ্ডগোলের ফলে শুক্রবার সেই সংখ্যা নেমে দাঁড়ায় 250, বলেন সংশ্লিষ্ট দপ্তরে এক আধিকারিক। বন্ধুরা, এই আপডেটগুলি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।